সবাইকে স্বাগত আজকে কেমিস্ট্রি উইথ এইচজিএম চ্যানেলে। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়াতে চলেছি, ক্লাস 12-এর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ যে চ্যাপ্টারটা আছে, তোমরা জানো এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে নেবে। পরপর আছে ড্রাগ মেডিসিনসের উপরে, তারপরে বিভিন্ন রকম অ্যান্টাসিড, তারপরে অ্যানালজেসিক উপরে সব ভিডিওগুলো আছে, দেখে নেবে আগের পার্টগুলো। তো আজকে যে পার্টটা আমরা পড়াতে চলেছি সেটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি কি পড়াবো আজকে? অ্যান্টিমাইক্রোবিয়ালস কি, অ্যান্টিমাইক্রোবিয়ালস যে ড্রাগ সেগুলো কি, তারপরে সেগুলোর ভাগগুলো কি কি, তার ইতিহাস কি, কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়ালের আবিষ্কার হলো সেটা সম্পর্কে জানবো আমরা তারপরে জানবো যে কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসগুলো বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলোর মধ্যে কোনগুলো ব্যাকটেরিয়া স্ট্যাটিক, কোনগুলো ব্যাকটেরিয়া সিডাল, সেগুলো জানবো, ঠিক আছে। তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলোর মধ্যে আবার আমরা দেখবো যে অ্যান্টিসেপটিক কী আছে, অ্যান্টিবায়োটিক কী, আর কি দেখবো, আর হচ্ছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক এবং ডিসইনফেক্ট্যান্ট, এই তিনটে জিনিস দেখবো। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোনগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট, কোন কোনগুলো সিবিএসসি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো দেখব। তো শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। শুধু সিলেবাসের যেগুলো প্রশ্ন আসে সেইগুলোর জন্য নয়, তোমাদের যদি শেখার ইচ্ছে থাকে তাহলে শেখার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আমরা আজকে যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে আমাদের অ্যান্টি মাইক্রোবিয়ালস, ঠিক আছে। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়ালস বলতে কি বোঝো সেটাকে আগে দেখতে হবে যে অ্যান্টি মাইক্রোবিয়ালস কী। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়ালস হচ্ছে একটা ড্রাগ, যে ড্রাগটা কী করে আমাদের হচ্ছে ফাঙ্গাস, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসবগুলোকে আমাদের নষ্ট করে দেয়। তাহলে সেটাকে বলছি আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কি করে এটা হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল একটা এজেন্ট। সেই এজেন্টে কি করে, দ্যাট কিলস, হত্যা করে। কাদের হত্যা করে? ফাঙ্গাসকে হত্যা করে, তারপরে ভাইরাস ঘটিত যেগুলো জীবাণু থাকে সেগুলোকে হত্যা করে, তারপরে প্যারাসাইটস যেগুলো থাকে সেগুলোকে হত্যা করে, ঠিক আছে। তাহলে দ্যাট কিলস মাইক্রো অর্গানিজম। তাহলে এই মাইক্রো অর্গানিজমগুলো হচ্ছে ওইগুলো মাইক্রো অর্গানিজম, অথবা সব কিছুতে হত্যা করে সেরকম নয়, এই হত্যা করার সাথে সাথে তাদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে থামিয়ে দিতে পারে, ঠিক আছে। তাদের বৃদ্ধিকে থামিয়ে দেয়, তার মানে স্টপ দেয়ার গ্রোথ। তাহলে দুটোই হতে পারে, তারা ভাইরাস বা ফাঙ্গাস বা প্যারাসাইটস যেগুলো আছে তাদেরকে মেরে ফেলতেও পারে, আবার তাদের গ্রোথকে থামিয়ে দিতে পারে, যাতে বৃদ্ধিটা হয় না, ঠিক আছে। তাহলে বৃদ্ধিকে তাদেরকে কি করছে? প্রতিহত করছে, ঠিক আছে। তাহলে বৃদ্ধিকে প্রতিহত করতে পারে অথবা এগুলোকে মেরে ফেলতে পারে, বোঝা গেল। তাহলে আর কি করতে পারে আমাদের? আর হচ্ছে এগুলোকে প্রধানত আমরা কি এটার ইতিহাস যদি দেখি, এর ইতিহাসটা আমরা যদি এর হিস্ট্রি দেখি, ঠিক আছে, এর হিস্ট্রি যদি দেখা হয়, ঠিক আছে। তাহলে এর হিস্ট্রিটা আমরা দেখবো এবার, কিভাবে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো আবিষ্কার হলো সেটা আমরা এবার একটু করে দেখব। তাহলে আমরা হিস্ট্রিতে দেখছি যে কিভাবে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলো আবিষ্কার হলো সেটা দেখবো আমরা। খুব ইন্টারেস্টিং জিনিস যে পল এনরিচ তিনি লক্ষ্য করলেন কি, ইনি হচ্ছেন এরলিস, জার্মান মাইক্রোবায়োলজিস্ট, ঠিক আছে। তো ইনি কি করলেন, জার্মান বিজ্ঞানী, তিনি করলেন কি যে কিছু রাসায়নিক পদার্থ তিনি লক্ষ্য করলেন যেগুলো হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই ভাইরাসগুলোকে ধ্বংস করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, কিন্তু তার যে হোস্ট,
মানুষ পশু এগুলো তো হোস্ট, এর উপরে কোনো ক্রিয়া করছে না বা তাদের কোনো ক্ষতি করছে না। তিনি এই রকম কিছু রাসায়নিক পদার্থ নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। ঠিক আছে, গবেষণা করার সময় তিনি একটা আর্সেনিক ঘটিত একটা যৌগ আবিষ্কার করলেন, যাতে আর্সেনিক একটা দ্বিবন্ধন বর্তমান। তো তিনি এই মানে যে যৌগটা আবিষ্কার করেছিলেন সেটার নাম হচ্ছে আর্সেনামাইন। ঠিক আছে, ফেনামিন, যৌগটার নাম হচ্ছে ফেনামিন। তাহলে এই ফেনামিন কি রোগের চিকিৎসা ব্যবহৃত হতো? এটা সাধারণত তখনকার দিনে সিফিলিস রোগের জন্য এটা চিকিৎসায় ব্যবহার করা হতো। তো পরবর্তী সময় তিনি আরও গবেষণা করলেন এবং এটার জন্য কত খ্রিস্টাব্দে, এটার জন্য তিনি 1908 খ্রিস্টাব্দে একটা নোবেল প্রাইজ পেয়েছিলেন। 1908 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো তারপরে আর্সেনিক ঘটিত যে জীবাণু আছে, তাহলে জীবাণুগুলোকে মানে এর কি বিষক্রিয়া আছে, আর্সেনিক ঘটিত যে যৌগটা সেটাতে তো বিষক্রিয়া থাকে, আর্সেনিকের বিষক্রিয়া। তো এটাকে পরিবর্তন করে তিনি পরবর্তী সময় সেটাকে গবেষণা করলেন অ্যাজোডাই নিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাজোডাই যৌগ যেটা পরবর্তী সময় 1932 সালে তিনি কি আবিষ্কার করলেন? 1932 সালে তিনি প্রন্টোসিল নামে একটা প্যারা অ্যামিনো বেনজিন সালফোনামাইড, ঠিক আছে, প্যারা অ্যামিনো বেনজিন সালফোনামাইড যৌগ আবিষ্কার করলেন। তো এইভাবে আমাদের প্রথম যে ধারণা ছিল যে কিভাবে মাইক্রো অর্গানিজমের বৃদ্ধিগুলোকে প্রতিহত করা হবে, সেটা নিয়ে গবেষণা করে কি বিজ্ঞানী পল ভাবলেন যে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো মাইক্রো অর্গানিজমের বৃদ্ধিকে প্রতিহত করছে, কিন্তু হোস্টকে কিছু নষ্ট করছে না বা কিছু করছে না। তো তখন তিনি আর্সেনোফেনামাইন আবিষ্কার করলেন। তারপরে সেটাকে মডিফাই করে, যেহেতু আর্সেনিকের বিষক্রিয়া আছে, সেটাকে মডিফাই করে তারপরে তিনি অ্যাজোডাই যৌগ দিয়ে প্যারা অ্যামিনো বেনজিন সালফোনামাইড যৌগটি আবিষ্কার করলেন। তারপরে পরবর্তী সময় আরও বিভিন্ন রকম সালফার ঘটিত অ্যান্টিমাইক্রোবিয়াল, সালফাপিরিডিন, সালফিনামাইড, এসব যৌগগুলো আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে সালফাপিরিডিন একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, সালফাপিরিডিন। তাহলে আমাদের এই হলো মোটামুটি ইতিহাস যে কীভাবে আমাদের এই অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলো আবিষ্কার হয়েছে। তাহলে হিস্ট্রিটা আমরা দেখে নিলাম। এবার দেখি যে অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলোকে কটা ভাগে ভাগ করা হয়। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়ালসকে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করছি মোট। এটাকে বলছি ব্যাকটেরিওসিডাল বা সাইডাল, আরেকটাকে বলছি ব্যাকটেরিওস্ট্যাটিক, একটাকে বলছি ব্যাকটেরিওসিডাল, আরেকটাকে বলছি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে ব্যাকটেরিওসিডাল এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আরেকটা আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল। ঠিক আছে, তো অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো এছাড়াও আমরা যদি দেখি যে অ্যান্টিভাইরাল, যেটা যেটা ভাইরাসের এগেনস্টে কাজ করবে, অ্যান্টিভাইরাল। তারপরে আছে অ্যান্টি প্যারাসাইটিক এজেন্টস, যারা প্যারাসাইটস যেগুলো আছে তাদের এগেনস্টে কাজ করবে। তো এইভাবে আমরা ভাগ করব। এবার ব্যাকটেরিয়াসিডালটা কি? ব্যাকটেরিয়াসিডাল হচ্ছে যারা রোগ জীবাণুকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ঠিক আছে, এমন একটা ড্রাগ যেগুলো জীবাণুনাশক হিসেবে কাজ করবে এবং যে ড্রাগটা ব্যবহার করলে রোগ জীবাণু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, বা যেটাকে আমরা প্রথমে লিখেছিলাম কি, মাইক্রো অর্গানিজমের এটা কি করবে, একদম পুরোপুরি ধ্বংস করে দেবে, মেরে ফেলবে। যারা মেরে ফেলবে তারা হচ্ছে ব্যাকটেরিয়াসিডাল বা সাইডাল। আর যারা ব্যাকটেরিয়ার জীবাণুগুলোকে বৃদ্ধিতে গ্রোথটাকে কমিয়ে দিবে, স্টপ দেয়ার গ্রোথ,
সেটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিকটা হচ্ছে মাইক্রো অর্গানিজম যেটা আছে তার বৃদ্ধিটাকে মানে তাকে বৃদ্ধিটাকে প্রতিহত করবে, কমিয়ে দিবে, কিন্তু জীবাণুকে পুরোপুরি মেরে ফেলতে পারবে না। এবার অ্যান্টিব্যাকটেরিয়ালগুলোকে আবার 3টে ভাগে ভাগ করছি আমরা। ব্যাকটেরিয়ালগুলোকে আমরা কটা ভাগে ভাগ করছি? 3টে ভাগে ভাগ করছি। কি কি ভাগে ভাগ করছি? 1 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক, 2 নম্বর কি অ্যান্টিসেপটিক, 3 নম্বর কি ডিসইনফেক্ট্যান্ট। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট। তো আমরা এই দুটো সংজ্ঞা মোটামুটি পড়ে নিয়েছি যে মানে ব্যাকটেরিয়াসাইডাল কোনগুলো, ব্যাকটেরিয়াস্ট্যাটিক কোনগুলো, স্টপ দেয়ার গ্রোথ, আর এটা হচ্ছে পুরোপুরি ধ্বংস করে দেয়। মানে এটা কি করছে যে আমাদের শত্রু আসলো, শত্রুকে একদম পুরোপুরি মেরে দাও যাতে আর সে জীবাণুগুলোকে বৃদ্ধি না করতে পারে, মেরে ফেলা, একদম পুরোপুরি মেরে ফেলো। ব্যাকটেরিয়াস্ট্যাটিকটা কি? ব্যাকটেরিয়াস্ট্যাটিকটা হচ্ছে তাদের যে গ্রোথ, সেই গ্রোথটাকে থামিয়ে দেয়। ঠিক আছে, তারপরে আমরা দেখছি যে অ্যান্টিব্যাকটেরিয়ালগুলোকে 3 ভাগে ভাগ করছি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট। অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যেটা কাজ করে এগেনস্ট ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এগুলো বা মোল্ডের মতো যে জীবাণুগুলো আছে সেই জীবাণুর উপরে এরা কার বিরুদ্ধে কাজ করে? এগেনস্ট ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এইরকম এরা কাজ করে। অ্যান্টিসেপটিক কি সেগুলো আমরা জানবো। প্রথমে আমরা অ্যান্টিবায়োটিকের ভাগটা আমরা ডিটেলসে এবার পড়ে নিই, তারপরে আমরা অ্যান্টিসেপটিক পড়বো এবং ডিসইনফেক্ট্যান্ট পড়বো। আমরা এক এক করে পড়ব। তবে মাথায় রাখবে যে এটা পড়ার পরে বাড়িতে আবার যেন তোমরা ডাক্তার হয়ে যাও না, নিজের চিকিৎসা করতে শুরু করো না যেন আবার। ঠিক আছে, সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু করবে, কারণ তোমরা এখন ওষুধগুলোর নাম জানবে কিন্তু কোনটার যে কি কাজ, আগে ডায়াগনোসিস দরকার, মানে কোনো চিকিৎসা করার সময় কি দরকার, আগে ডাক্তার রোগকে নির্ণয় করে, তারপরে কোন রোগের জন্য কোন ওষুধটা প্রয়োগ করতে হয় তারা ভালো জানে, সেজন্য তারা প্রেসক্রাইব করে তখনই যখন তারা ঠিকঠাক ওষুধগুলো বা রোগগুলোকে নির্ণয় করে দিয়ে ওষুধগুলোকে প্রয়োগ করে, তাই তো? আমাদের অ্যান্টিবায়োটিক, আমাদের প্রথম ভাগটা আমরা পড়ছি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিকটা কি? অ্যান্টিবায়োটিক হলো সেই সব রাসায়নিক পদার্থ যারা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা মোল্ডের মতো যে জীবাণু বা মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপরে মোল্ড, এদের যে রোগ জীবাণু আছে সেই রোগ জীবাণুকে কী করে? বৃদ্ধিকে প্রতিহত করে অথবা ধ্বংস করে দেয়। তাদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিকে প্রতিহত করে অথবা ধ্বংস করে দেয়। ঠিক আছে, তাহলে এরা মানে আধুনিক যুগে কি করা হয়? এদের সিনথেসিসও করা হয়, কিন্তু অনেক সময় বায়োসিনথেসিসও করা হয়। এটা দুরকমই হতে পারে, এদেরকে আমরা বায়োসিনথেসিসও করতে পারি, আবার ডাইরেক্ট ল্যাবরেটরিতেও সিনথেসিস করতে পারি, তাই তো? এবার অ্যান্টিবায়োটিকের যে আবিষ্কারের ইতিহাস, সেই ইতিহাসটা এবারে আমরা দেখে নেব। তাহলে অ্যান্টিবায়োটিক ইতিহাসটা আমরা এবার দেখব, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিকগুলো আবিষ্কারের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে ইতিহাস হচ্ছে প্রথম হচ্ছে 1928-29 সালের দিকে, 1928 সালে প্রথম বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট ছিলেন এবং সেন্ট মেরিস নামে একটা হসপিটালে তিনি কাজ করতেন। তো তিনি কি করেছিলেন? গ্রীষ্মের যে ছুটি হয় না, অনেক সময় আমাদের গরমের ছুটি পড়ে, সেই গরমের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। এবার সায়েন্টিস্ট লোক একটু পাগল টাগল হয়, তো সব কিছু গুছাতে ভুলে গিয়েছিলেন। তো তিনি যখন ছুটি কাটিয়ে, অনেক দিন পরে ছুটি কাটিয়ে যখন ফিরে এলেন, ফিরে আসার পর তিনি লক্ষ্য করলেন কি, এবং তিনি একটা পাত্রে একটা মানে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, ছোট ছোট জীবাণু রাখার যে যন্ত্রপাতিগুলো থাকে,
তো সেইগুলোর একটা ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এবার ছত্রাক পড়ে যাওয়ার জন্য তিনি দেখলেন যে মানে অণুবীক্ষণ যন্ত্রে তিনি যখন ওই ছত্রাকের কিছু কার্যকারিতা তিনি লক্ষ্য করলেন যে ওই স্ট্যাফাইলোকক্কাস অনেকগুলো ব্যাকটেরিয়া পেনিসিলিন ওর মধ্যে পড়ার জন্য নষ্ট হয়ে গেছে। এবং সেটা পরে তিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন যে যখন দেখছেন যে ওই ছত্রাকগুলো যখন জোগাড় করলেন, করে যখন স্ট্যাফাইলোকক্কাসের উপর প্রয়োগ করলেন, তখন দেখলো যে ওই স্ট্যাফাইলোকক্কাসের বৃদ্ধিটা প্রতিহত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেই মানে দুর্ভাগ্যবশত একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে গেছিলো, যেটাকে আমরা বলছি পেনিসিলিন। ঠিক আছে, এবার পেনিসিলিন বিভিন্ন রকম ভাগ আছে, যে আমি একটা স্ট্রাকচার লিখলাম, আর এই যে এইটা তো সাইক্লিক, এই যে এটা হচ্ছে সাইক্লিক কী যৌগ বলা হয় এটাকে? সাইক্লিক অ্যামাইড, মানে CONH2, এই বন্ধনকে বলা হয় অ্যামাইড বন্ধন। আর সাইক্লিক যে অ্যামাইড, সাইক্লিক অ্যামাইডকে বলা হয় ল্যাকটাম। ঠিক আছে, সাইক্লিক অ্যামাইডকে বলা হয় ল্যাকটাম। আর এটা যেহেতু বিটা পজিশনে আছে, ঠিক আছে, মেন চেনের সঙ্গে বিটা পজিশনে আছে, সেজন্য এটাকে বলা হয় বিটা ল্যাকটাম। তাহলে বিটা ল্যাকটামগুলোই হচ্ছে পেনিসিলিনের বিভিন্ন রকম ভাগ। এবার এই ভাগগুলো তোমাদের যে নিট পরীক্ষা হয় CBSE বোর্ডের, সেই পরীক্ষাগুলোতে এই ভাগগুলো পরীক্ষায় দেয়, মাথায় রাখবে। এবার এই স্ট্রাকচারগুলোকে মনে রাখবে। এই আরের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ভাগ আছে। আর যদি বেঞ্জাইল গ্রুপ হয় তাহলে নাম হচ্ছে পেনিসিলিন জি, পেনিসিলিন জি নাম। যদি যদি এই গ্রুপটা হয়, ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে পেনিসিলিন এফ। এরকম করে পেনিসিলিন কে, পেনিসিলিন ভি, এরকম করে নামকরণ করা হয়। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো প্রশ্ন আসে না, কিন্তু নিট বা CBSE বোর্ডে এই প্রশ্নগুলো লাগে। তবে পেনিসিলিন আবিষ্কার আমরা আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম জানি, অ্যাকচুয়ালি কিন্তু ফ্লেমিং পুরোপুরি মানব শরীরে তিনি প্রয়োগ করেননি। সেটা কি জানো তোমরা? ঠিক আছে, তোমরা কিন্তু সেটা জানো না। তাহলে আমাদের অজানা যে ইতিহাস, সেই ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে আর্নেস্ট চেন নামে আরেকজন মাইক্রোবায়োলজিস্ট, তিনি এই পেনিসিলিনের উপর আরও ডিটেলসে গবেষণা করেছিলেন, মানুষের উপর প্রয়োগ করেছিলেন। তাহলে আর্নেস্ট চেন এই গবেষণাটা শুরু করেছিলেন 1938 সালের দিকে, এবং সবথেকে তিনি ব্যাপকভাবে সাফল্য পেয়েছিলেন কখন বলো তো? এই যে তোমরা দেখছো না করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো আবিষ্কার হচ্ছে, সেগুলো কারোর উপর তো প্রয়োগ করা হচ্ছে। ফার্স্ট মানে প্রয়োগ হচ্ছে, দেখবে বিভিন্ন খবরের কাগজে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ইংল্যান্ডে একটা মহিলা আবিষ্কার করেছিলেন, তার উপরে আরেকজন, যেগুলো মানে কি বলবো, ওগুলোকে হিউম্যান ট্রায়াল হয় না, হিউম্যান ট্রায়ালে কেউ ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। তো সেই রকমই ভলেন্টিয়ার তখন কাজ করেনি, তখন অ্যান মিলার নামে একজন ব্যক্তি, তিনি মৃত্যুশয্যায় সজ্জিত ছিলেন। এবার মৃত্যুশয্যায় যখন সজ্জিত ছিলেন, তখন এই যেটা বললাম যে আর্নেস্ট চেন কি করলো, এর উপরে এই পেনিসিলিনটা মানে প্রয়োগ করলেন। প্রয়োগ করে দেখলেন যে মৃত্যুশয্যায় থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ঠিক আছে, তখন সুস্থ হয়ে যখনই উঠে গেল, তখন ব্যাপকভাবে এর প্রয়োগ শুরু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার হয়েছে। তাহলে মেনলি আলেকজান্ডার ফ্লেমিং প্রথম লক্ষ্য করেছিলেন ব্যাপারটাকে স্ট্যাফাইলোকক্কাসের, কিন্তু অ্যাকচুয়াল যে আবিষ্কার, মানে অ্যাকচুয়াল যে মানবদেহে প্রয়োগ, সেটা কিন্তু আর্নেস্ট চেন করেছিলেন। এই অজানা ইতিহাসটা তোমরা আজকে কিন্তু জেনে নিলেন। ঠিক আছে, তাহলে পেনিসিলিনের আবার ভাগ আছে, ভাগগুলো বলে দিলাম, পেনিসিলিন জি, পেনিসিলিন কে, পেনিসিলিন এফ, ওগুলোকে লক্ষ্য রাখবে। এবার অ্যান্টিবায়োটিকগুলোকে আমরা আবার মানে কাজের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি আমরা। ব্যাকটেরিয়াসিডাল, যারা হচ্ছে জীবাণুকে পুরোপুরি ধ্বংস করে দেয়, এটা হচ্ছে BAO, এটা মাথায় রাখবে, BAO, ব্যাকটেরিয়াসিডাল বা সাইডাল, যারা রোগ জীবাণুকে পুরোপুরি মেরে ফেলে। আর যারা রোগ জীবাণুকে বৃদ্ধিকে প্রতিহত করে, তারা হচ্ছে BAT,
এইভাবে মনে রাখতে পারো, ব্যাট আর বাউ, বাউ ব্যাট, ওয়াও ব্যাট, তাই তো? এরকম করে মনে রাখতে পারো তোমরা। তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে তোমাদের মনে রাখবে, বি মানে যে এগুলোকে পুরো নামগুলোকে মনে রাখতে হবে, কোনটা বি, কোনটা এ, কোনটা ও, কোনটা, এগুলোকে মনে রাখবে, ঠিক আছে? তাহলে বি হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, আর এও বি হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। প্রথম বিটা মনে রাখলাম। এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যামিনোগ্লাইকোসাইড। ও মানে কি? ও মানে হচ্ছে অফ্লোক্সাসিন, ও হচ্ছে অফ্লোক্সাসিন, ঠিক আছে? এখানে এ আছে, টি আছে। এ মানে হচ্ছে এরিথ্রোমাইসিন, ঠিক আছে? এ হচ্ছে এরাইথ্রোমাইসিন। এটা বি এ না করে বিইটি করতে পারি, বেট বাউ। এরাইথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকাল, এগুলো হচ্ছে জীবাণুকে কেবলমাত্র প্রতিহত করে, ধ্বংস করে না, ঠিক আছে? আর মাইক্রো অর্গানিজমকে পুরোপুরি ধ্বংস করে দেয় উপরেরগুলো। অ্যামিনোগ্লাইকোসাইড যেটাকে আমরা বলি স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন এই ভাগের মধ্যে পড়ে, ঠিক আছে? পেনিসিলিন, বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ব্যাকটেরিওসাইডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক। উদাহরণগুলোকে ভালো করে মনে রাখবে, তাহলেই হবে কোনটা ব্যাকটেরিওস্ট্যাটিক, কোনটা ব্যাকটেরিওসাইডাল। তাহলে ব্যাকটেরিওসাইডালের মধ্যে ভাগগুলোকে মনে রাখলে আর ব্যাকটেরিওস্ট্যাটিকের ভাগগুলোকে মনে রাখলে, ঠিক আছে? তাহলে এবার আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো যে ক্রিয়া, সেই ক্রিয়ার উপর ভিত্তি করে এবার অ্যান্টিবায়োটিকগুলোকে ভাগ করব, ঠিক আছে? ক্রিয়া, পাল্লা, এটাকে বলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তারপরে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর একটা হচ্ছে লিমিটেড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো কী কী? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হলো যারা গ্রাম পজিটিভ, তোমরা জানো যে ভাইরাস দু রকম হতে পারে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, তাই তো? এই ব্যাকটেরিয়াগুলোকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যারা উভয়কে ধ্বংস করে দেয় তারা হচ্ছে ব্রড স্পেকট্রাম, ঠিক আছে? আর ন্যারো স্পেকট্রাম হচ্ছে যারা হচ্ছে হয় গ্রাম পজিটিভকে ধ্বংস করবে, না হলে গ্রাম নেগেটিভকে ধ্বংস করবে, ঠিক আছে? যারা গ্রাম পজিটিভকে ধ্বংস করবে অথবা এটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোকেই ধ্বংস করে দেবে। আর এরা হয় গ্রাম পজিটিভ না হলে গ্রাম নেগেটিভ। এটা আর এটাতে দুটোই। আর লিমিটেড হচ্ছে মানে লিমিটেড স্পেকট্রামটা কিছু কিছু জায়গায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে লিমিটেড স্পেকট্রাম বলা হয়। ডিসিটাজিরিন ক্যান্সার কোষের উপর ব্যবহার করা হয়। ঠিক আছে? ন্যারো স্পেকট্রাম ওই যেগুলো অল্প অল্প করে ওই যে ব্রঙ্কাইটিস, গলার ফোড়া, নিউমোনিয়ার জন্য ব্যবহার করা হয় যে রোগ ওষুধগুলো। আর ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, ক্লোরামফেনিকল, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব দেয়। ক্লোরামফেনিকল কী ধরনের অ্যান্টিবায়োটিক? ব্রড স্পেকট্রাম। তারপরে অফ্লোক্সাসিন, টেট্রাসাইক্লিন, মোটামুটি সবগুলোই হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিন, অফ্লোক্সাসিন, ক্লোরামফেনিকল, অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন, এইরকম দেখবে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর নাম অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল, এগুলো হচ্ছে সব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে। তাহলে এই নামগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? তবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলোর ক্ষতিকারক প্রভাব বেশি, মনে রাখবে এটাও। তাহলে আমাদের এইগুলো গেল অ্যান্টিবায়োটিকের মধ্যে ভাগ। তাহলে অ্যান্টিবায়োটিকটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে?
এর এরপরে আমরা যেটা করব সেটা হলো সেটা তাহলে আমাদের যেটা বলছি যে অ্যান্টিসেপটিকটা কি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আরও ইন্টারেস্টিং জিনিস আছে, এইগুলো তোমাদের মেন পড়া পাবে যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এইগুলোর যদি না দেখো তাহলে তোমরা মেন জিনিসগুলোকেই কিন্তু মিস করে যাবে। আর এখানে কোনো অ্যান্টিসেপটিকের কোনো শর্ট ট্রিক্স পাবে না, পুরো কনসেপচুয়াল পাবে, ঠিক আছে? শর্ট ট্রিক্স অনেক পাবে, যে 2 মিনিটে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অনেক ভিডিও পাবে, কিন্তু এখানে ওইরকম কোনো ভিডিও পাবে না। তোমরা যদি কিছু শিখতে চাও, কিছু জানতে চাও, তাহলে এই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? যদি শেখার আগ্রহ থাকে তোমাদের, ঠিক আছে? এর সাথে সাথে আমরা এখন অ্যান্টিসেপটিক পড়াবো, ডিসইনফেক্টেন্ট পড়াবো, সেই সাথে সাথে আমাদের লাস্ট যে টপিকটা আছে আমাদের অ্যান্টিফার্টিলিটি ড্রাগ, সেটাও আমরা পড়াবো, ঠিক আছে? তো অ্যান্টিসেপটিকটা কি, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট দুটোর ডিফারেন্সটা কি, সেগুলোকে আমরা এবার আলোচনা করব। তাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে কোনটা অ্যান্টিসেপটিক কোনটা ডিসইনফেক্টেন্ট। তাহলে অ্যান্টিসেপটিকটা হচ্ছে যে যেসব রাসায়নিক পদার্থ জীবাণু সংক্রমণকে ধ্বংস করে দেয়, ঠিক আছে? জীবাণু সংক্রমণকে ধ্বংস করে দেয়, কিন্তু মানব যে শরীর, সেই শরীরের টিস্যুর কোনো ক্ষতি করে না, ঠিক আছে? টিস্যুর কোনো ক্ষতি করে না, মাথায় রাখতে হবে যে এদের বৃদ্ধিকে প্রতিহত করে, কিন্তু মানে মানুষের শরীরের উপরে যদি কোনো রোগ জীবাণুর মানে অ্যাটাক হয়, তাহলে অ্যাটাক হলে কি হবে, তাহলে সেই জীবাণুগুলো আস্তে আস্তে শরীরে বিভিন্ন জায়গায় ঘা সৃষ্টি করতে পারে, পচন সৃষ্টি করতে পারে, সেই পচনটাকে নিবারণ করে, কিন্তু টিস্যুর কোনো ক্ষতি করে না, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক, ঠিক আছে? অ্যান্টিসেপটিক। আর ডিসইনফেক্টেন্টটা কি, ডিসইনফেক্টেন্টটা হচ্ছে যে আমাদের শরীরে কোনো জীবাণু যদি থাকে, তাহলে তারা জীবাণুগুলোকে ধ্বংস করবে এবং জীবদেহের যে টিস্যু, সেই টিস্যুর কিন্তু ক্ষতি করে দেবে। তাহলে একটা কি টিস্যুর ক্ষতি করে ডিসইনফেক্টেন্টটা, আর অ্যান্টিসেপটিকটা টিস্যুর কোনো ক্ষতি করে না, বোঝা গেল? তাহলে এরা কি করছে, এরা রোগ জীবাণুকে ধ্বংস করছে বা তাদের বৃদ্ধিকে বাধা দিচ্ছে। এরা হয় ধ্বংস করছে, না হলে স্টপ করে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে তাদের বৃদ্ধিটাকে, স্টপ গ্রোথ। এরাও জীবাণুকে ধ্বংস করছে, ঠিক আছে? তো এরা একজন টিস্যুর ক্ষতি করছে, একজন টিস্যুর ক্ষতি করছে না। আর কি, আর এরা এগুলো হচ্ছে মানে এগুলো কোথায়, কাটা ছেঁড়া, কোথাও আঘাত লাগলো, কাটা ছেঁড়া আঘাত লাগাই, এইগুলোকে মানে এটা ব্যবহার করা হয়। আর এটা কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে বাথরুমে ব্যবহার করা হয়, নর্মদাতে ব্যবহার করা হয়, ড্রেনে ব্যবহার করা হয়, মানে যেগুলোতে মানে বেশি পরিমাণে জীবাণু থাকতে পারে, যেগুলো খুব বেশি পরিমাণে জীবাণু থাকে, ঘরের মেঝে, ঠিক আছে? এই রকম যেগুলোতে মানে বেশি পরিমাণে জীবাণু থাকে এবং যেগুলো জীবাণুকে পুরোপুরি ধ্বংস করতে হয়, এবং সেখানে আমাদের যে জীব দেহের টিস্যু, সে টিস্যু কোনো ব্যাপার থাকছে না, সেইগুলোতে এইগুলো ব্যবহার করা হয়। যে সব তোমরা নাম শুনে থাকো, যে হারপিক টারপিক এসব থাকে না, বিভিন্ন টিভিতে অ্যাড দেয়, লাইজল, হারপিক, ফিনাইল, আয়না, বিভিন্ন রকম কোম্পানি দেখবে অ্যাড দেয়, সেইগুলো হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফিনাইল টিনাইল যেগুলো, যে বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করার জন্য যেগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমাদের অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট কাকে বলে, এদের মধ্যে মূল পার্থক্য কী, সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা আসি উদাহরণে। এবার উদাহরণগুলো পরীক্ষায় তোমাদের দেয় যে কোনটাতে কি কম্পোজিশন থাকে সেগুলো, ঠিক আছে? তবে এগুলো প্রয়োগ করার আগে মানে যেমন তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা তো এই দুটোর আগে তো আমরা অ্যান্টিবায়োটিক করালাম, অ্যান্টিবায়োটিকগুলোকে মানে মনে রাখার জন্য আরেকটা টেকনিক আছে, ABC টেকনিক বলা হয়। ABC হচ্ছে প্রথমে মানে একটা রোগীর এটা প্রয়োজন আছে কিনা তাকে জিজ্ঞাসা করো, আর দিস অ্যান্টিবায়োটিক নেসেসারি, ঠিক আছে? যে এই অ্যান্টিবায়োটিককে তার শরীরে প্রয়োজন, সেটাকে
দেখতে হয় আগে। 2 নম্বর হচ্ছে বি। তাহলে বি মানে হচ্ছে কি, মানে অ্যান্টিবায়োটিক ডু নট কিল ভাইরাস, অনলি কিলস ব্যাকটেরিয়া, মাথায় রাখতে হবে। সবসময় যে ভাইরাসকে ধ্বংস করবে তা নয়, প্রধানত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। আর সি, সি মানে হচ্ছে কমপ্লিট দ্য কোর্স। তাহলে কোনো অ্যান্টিবায়োটিক খেলে তার কোর্স কমপ্লিট করতে হয়, মাথায় রাখতে হবে। সেজন্য অ্যান্টিবায়োটিক যখন তোমরা খাবে, ডাক্তাররা যখন প্রেসক্রাইব করবে তার একটা কোর্স দেয়, 2 দিন 3 দিন 4 দিন একটা কোর্স দেয়, সেই কোর্সগুলোকে অবশ্যই করে কমপ্লিট করবে। ঠিক আছে, যে প্রথমে তাদের প্রয়োজন আছে কি না, তারপরে তাদের মানে ব্যাকটেরিয়াগুলো ভাইরাসকে মারছে না ব্যাকটেরিয়াগুলোকে মারছে সেটা দেখতে হবে, এবং কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক প্রয়োগের টেকনিক। এবার আমরা যেটা আবার চলে আসছে এখানে, অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্ট্যান্ট। অ্যান্টিসেপটিক হচ্ছে টিস্যুর কোনো ক্ষতি করে না, আমরা দেখলাম এটা রোগ জীবাণুকে মেরে ফেলে অথবা ধ্বংস করে দেয়, এগুলো সব ভাগগুলো দেখে নিলাম। এবার উদাহরণে চলে যাই, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা উদাহরণগুলো এক এক করে আমরা আলোচনা করব। 1 নম্বর উদাহরণ আমরা কি, আমাদের কমন যেটা ব্যবহার করা হয় এখন দেখবে যে ডেটল, তাই তো? তাহলে ডেটলে কি থাকে সেটা জানতে হবে। ডেটল হচ্ছে একটা আমাদের সাধারণ একটা অ্যান্টিসেপটিক, যেটা আমরা খুব ব্যবহার করে থাকি। এর যে প্রধান উপাদান এটা হচ্ছে ক্লোরিজাইনিলন এবং টার্পিনল এর মিশ্রণ, মানে জাইলিন আছে একটা যৌগ, তার ক্লোরিন আছে, ক্লোরোজাইলিনল এবং টার্পিনলের মিশ্রণ। তাহলে এটা হচ্ছে টার্পিনল, জাইনিলন আর হচ্ছে টার্পিনল। তাহলে এই দুটো হচ্ছে ডেটল। তাহলে ডেটল, আর আমরা যেগুলো সাবান ব্যবহার করি, যেগুলো মেডিকেটেড সাবান, লাইফবয়, ডেটল, স্যাভলন, স্যাভলনে তো আলাদা থাকে, স্যাভলনে থাকে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। ঠিক আছে, স্যাভলনে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট। তারপরে বায়োথায়ানল হচ্ছে সাবান, যেটা মেডিকেটেড সাবান, সেগুলো হচ্ছে বায়োথায়োনাল ব্যবহার করা হয়। বায়োথায়োনাল মাথায় রাখতে হবে যে বায়োথায়োনাল মেডিকেটেড সাবানে ব্যবহার করা হয়। এছাড়া টিংচার অফ আয়োডিন, মানে আয়োডিনের 2 থেকে 3% দ্রবণকে, অ্যালকোহলের জলীয় দ্রবণকে বলা হচ্ছে 2 to 3% জলীয় দ্রবণকে বলা হয় টিংচার অফ আয়োডিন। তাহলে টিংচার অফ আয়োডিন কি, এটা পরীক্ষা দেয়, টিংচার অফ আয়োডিন। তারপরে 0.2% KMnO4 জলীয় দ্রবণটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, বোরিক পাউডার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তারপরে মার্কিউরোক্রোমের 2 to 5%, মার্কিউরোক্রোম, এটা লাল ওষুধ, আমরা দেখবে কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে লাল ওষুধ ব্যবহার করি, এটা হচ্ছে মার্কিউরোক্রোম, এতে 2 to 5% জলীয় দ্রবণ থাকে। ঠিক আছে, এটা অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয়। ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেটটা কি, ফিনাইল স্যালিসাইলেটটা হচ্ছে এটা গলায় মানে ঘাটা হলে বা সংক্রমণ হলে, মাইক্রো অর্গানিজম যদি সংক্রমণ করে গলাতে, তাহলে এটা ফিনাইল স্যালিসাইলেটটা ব্যবহার করা হয়। তাছাড়া ফেস পাওয়ার মানে মানে অনেক সময় এয়ার পরিষ্কার করা পদার্থ হিসেবে অনেক কিছু ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো টুথপেস্টে অ্যান্টিসেপটিক টুথপেস্টও পাওয়া যায়। বরিক অ্যাসিডকে লঘু যদি জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, বরিক অ্যাসিড, সেটাও অ্যান্টিসেপটিক রূপে কাজ করে। ঠিক আছে, চোখ ধোয়াতে কাজ লাগে। তাহলে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস যে অ্যান্টিসেপটিক কোনগুলো। তাহলে অ্যান্টিসেপটিকের জিস্ট কি, ডেটল কি, স্যাভলন কি, মার্কিউরোক্রোম কি, টিংচার অফ আয়োডিন কি, KMnO4, তারপরে আইডোফর্ম, এগুলো সব হচ্ছে অ্যান্টিসেপটিক রূপে কাজ করে। এছাড়াও আমরা আরও দুটো অ্যান্টিসেপটিকের নাম বলবো, যে একটা হচ্ছে সুদল, তাই তো? সুদলটা হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট থাকে, টার্মারিক থাকে, আর মেরিগোল্ড এবং নিম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সুদলের কম্পোজিশন।
তাছাড়া বোরোলিন, বোরোলিনে থাকে বোরিক অ্যাসিড, বলে না সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তাহলে সেই বোরোলিনে কি থাকে? বোরোলিনে থাকে হচ্ছে বোরিক অ্যাসিড থাকে, তারপরে জিঙ্ক অক্সাইড থাকে, ল্যানোলিন থাকে, ঠিক আছে? এইরকম কম্পোজিশনে বোরোলিন হয়। তাহলে এগুলো আমরা জানলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো ব্যবহার করি, সেই ব্যবহৃত জিনিসগুলো আসলে কেমিস্ট্রি কি বলছে, যে কেমিস্ট্রির মধ্যে কি আছে সেইগুলোকে আমরা জানছি। যে আমরা প্রথমেই বলেছি যে টুথপেস্ট থেকে শুরু করে, ঠিক আছে, লিপস্টিক থেকে শুরু করে টুথপেস্ট, তারপরে পেনিসিলিন থেকে কোভিড-19, সব কিছুতে আমাদের কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। তো আমরা ডিসইনফেক্ট্যান্ট তো বললাম যে এগুলোর মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয়, যেমন একই পদার্থ কখনো ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করে, কখনো অ্যান্টিসেপটিক রূপে কাজ করে, তাই তো? যেমন ফেনলের হচ্ছে 0.2% জলীয় দ্রবণটাকে বলছি আমরা, ফেনলের 0.2% হচ্ছে অ্যান্টিসেপটিক। ফেনলের 2%টা হচ্ছে অ্যান্টিসেপটিক, কিন্তু ফেনলের 0.1%টা কি? 1% বা তার বেশি যখন হয়ে যাবে তখন এটা ডিসইনফেক্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, ডিসইনফেক্ট্যান্ট। তাহলে এইরকম যে একই পদার্থ কখনো ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করে, আবার কখনো অ্যান্টিসেপটিক রূপে কাজ করে। এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব দেয় এই প্রশ্নগুলো, যে ফেনল কি অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করতে পারে, অথবা ফেনল এবং ডেটল, এই ফেনল কখন অ্যান্টিসেপটিক রূপে, কখন ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করে। একই রকমভাবে দেখবে যে তোমাদের মানে SO2 কম গাঢ়ত্বে হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট, কম গাঢ়ত্বে অ্যান্টিসেপটিক, আর বেশি গাঢ়ত্বে হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করে। SO2 হচ্ছে স্কোয়াশ যেগুলো থাকে না, স্কোয়াশ সংরক্ষণে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, কিন্তু অধিক গাঢ়ত্বের SO2 হচ্ছে এটা বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে? বেশি গাঢ়ত্ব হয়ে গেলে এটা বায়ু দূষণ ঘটিয়ে দেয়। তাহলে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করা হয়। তাহলে আবার এরকম আছে যে জল জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? ক্লোরিন ব্যবহার করা হয়। জল জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়। এবার ক্লোরিনের পয়েন্ট কত? 0.2 থেকে 0.4, 0.2 থেকে 0.4 ppm, পার্টস পার মিলিয়ন। এটা কি? 0.2 থেকে 0.4 ppmটা হচ্ছে অ্যান্টিসেপটিক রূপে কাজ করে, এটা জল পরিষ্কার করার হিসেবে কাজ করে। তার বেশি হলে সেটা ডিসইনফেক্ট্যান্ট রূপে কাজ করবে, ঠিক আছে? এটাই হলো আমাদের অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট সম্পর্কে পুরো ডিটেলস। এবারে আমাদের এইগুলোর মধ্যে, মেডিসিনসের মধ্যে আমাদের যে সিলেবাসে আছে সেগুলোর লাস্ট যে মেডিসিন, সেটা হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগস। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। তাহলে অ্যান্টি ফার্টিলিটির যে ড্রাগ বা গর্ভসঞ্চার প্রতিরোধী ড্রাগ যেগুলো আছে, সেগুলো কয়েকটা নাম মনে রাখবে এবং কেন ব্যবহার করা হয় সেগুলোকে জানতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগগুলো প্রধানত যেগুলো রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখব এবার। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যে দুটো হরমোন, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর হচ্ছে ইস্ট্রোজেন। তাহলে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন দুটোর দুরকম কাজ আছে। তাহলে প্রোজেস্টেরনটা কি কাজ করে? প্রোজেস্টেরনটা হচ্ছে ডিম্বো ফোটন ওভালিউশনে সাহায্য করে,
আর ইস্ট্রোজেনটা হচ্ছে মাসিক চক্রটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগগুলো কি করবে? এই যে প্রজেস্টেরনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে কি করবে? কমিয়ে দিবে, বা প্রজেস্টেরন ক্ষরণটাকে যদি কমিয়ে দেয় তাহলে আর ডিম্ব ফুটনটা রোধ হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য অ্যান্টি ফার্টিলিটি ড্রাগটার কাজ হচ্ছে প্রজেস্টেরনের বৃদ্ধিটাকে কমিয়ে দেওয়া বা তার কার্যকারিতাটাকে কমিয়ে দেওয়া। তাহলে এগুলো কি ব্যবহার করা হয়? সাধারণ যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, সেগুলোতে কি কি ব্যবহার করা, মানে কি ব্যবহার করা হয়? নর ইথিড্রন, তারপরে আর কি কি ব্যবহার করা হয়? মাইফ পিস্টন, নোভেস্ট্রল, এবার এগুলো মেন রাসায়নিক যৌগ, এবং এর মানে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হয়তো কমার্শিয়ালি নেম আলাদা হয়, দেখবে বাজারে অনেক কিনতে পাওয়া যায়, সেগুলো আলাদা আলাদা নামে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। তাহলে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ নর ইথিড্রনটা কি? প্রজেস্টেরন ডেরিভেটিভের নিয়ন্ত্রণটা করে। নোভেস্ট্রলটা হচ্ছে আমাদের যেটা ওষুধ, সেটা অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। তারপরে মাইপ্রিস্টন, এটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটা সংশ্লেষিত, এটা স্টেরয়েড ধর্মী, ঠিক আছে? এটা হচ্ছে স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড টাইপ এটা। তাহলে এইগুলো আমরা মোটামুটি জেনে নিলাম যে কোনগুলো কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে জনবিস্ফোরণ সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ ব্যবহার করলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা এই এখন খুব শিখে নিলে, এই চ্যাপ্টার থেকে তোমরা অনেকেই ডাক্তার হয়ে যেতে পারো। এরপরে আমরা পরের যে ভিডিও সেটা আপলোড করব, সেটা খুব গুরুত্বপূর্ণ আর একটা ভিডিও, সেটা অবশ্যই দেখবে, যে তোমাদের ক্লাস 12-এর যেটা খাদ্য সংরক্ষক আছে এবং পরিষ্কারকারক ক্রিয়া পদার্থ আছে, সেগুলো সম্পর্কে আমরা ভিডিও বানাবো। তোমরা সব সময় আপডেটেড থাকবে, আর আপডেটেড থাকতে গেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর যে বেল আইকন, সেই বেল আইকনটাকে ক্লিক করতে হবে, এবং সব সময় আমার টাচে থাকতে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক।